সবকিছুই যেন নির্ধারিতই ছিল ভারতের জন্য। পিকচার থেকে শুরু করে এবারে ভেন্যুর যে ব্যবস্থাপনা সবকিছু থেকে শুরু করে সবখানেই কিন্তু ভারতীয় দলকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক জায়গায় কিন্তু আলোচনা হয়েছে, বিতর্কও তৈরি হয়েছে যে ভারতীয় দলকে সুবিধা দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অনেক কিছু করে রেখেছে। মানে এটা একটি স্টেজ করা হয়েছে, যেই স্টেজে আসলে ভারতীয় দলটাই শেষ পর্যন্ত ফাইনালে উঠবে এবং তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু আদৌ কি সত্যি তা? সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই ধরা হোক যে ভারতীয় দল গ্রুপ পর্বে কোথায় খেলেছে? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের উইকেটটা দেখার পরে সেখানে দারুণ উইকেট ছিল, দারুণ পরিবেশ ছিল। সবকিছু একদম নিউ ইয়র্ক শহরটা কতটা উন্নত এবং কতটা নাগরিক সুবিধা সম্পন্ন একটি শহর। সেই শহরে রোহিত শর্মারা থাকতে চেয়েছিলেন, সেখানেই খেলতে চেয়েছিলেন এবং যেহেতু ভারতীয় নাগরিকরা বিশ্বব্যাপী অনেক বেশি এবং অনেক বেশি কিন্তু টিভি সত্ত্ব থেকে শুরু করে সম্প্রচার সত্ত্ব থেকে শুরু করে তারপরে কোটি কোটি টাকার বিজ্ঞাপন সবকিছুতেই কিন্তু ভারতের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই যে বড় বড় ইভেন্টগুলো, এই ইভেন্টগুলোর কিন্তু সিংহভাগ শেয়ার কিন্তু ভারতীয়দের, অর্থাৎ ভারতের। যার কারণে ভারতের কথা কিন্তু তাদেরকে মানতে হয়েছে। যখন সম্প্রচার সত্ত্ব যারা নিয়েছেন তারাও যখন ভারতের জন্য বলেছেন, তখন কিন্তু আইসিসিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই যা বলেছে সেই অনুযায়ী কিন্তু মানতে হয়েছে। নিউ ইয়র্কে খেলতে হবে তো সমস্যা কোথায়? নিউ ইয়র্কে খেলবে, নতুন মাঠ, এটি তো একের পরিচিত কিংবা খুব ভালো একটি মাঠ হিসেবে সুখ্যাতি পায়নি। তাহলে সেখানে যদি ভারতীয় দল খেলতে চায়, সমস্যা কি? ভারতীয় দলকে ৩টি ম্যাচ সেখানে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সৌন্দর্যের ভিতরে যে বিষ ছিল, কাঁটা লুকিয়ে ছিল, সেটি কিন্তু ভারতীয় দল হাড়ে হাড়ে টের পেয়েছে। কারণ নিউ ইয়র্কের উইকেটটি এবারের বিশ্বকাপে সবচেয়ে কঠিনতম, সবচেয়ে বিদঘুটে একটি উইকেট ছিল। যেই উইকেটে কিন্তু ভারতীয় দলকে চরম সংগ্রাম করতে হয়েছে। যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের মতো বাঘা বাঘা ব্যাটসম্যানরা, যারা প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করতে অভ্যস্ত, যারা বিগ শট খেলতে অভ্যস্ত, হিটম্যান হিসেবে তো নামই পেয়ে গেছেন রোহিত শর্মা। সেই উইকেটে পেরে উঠছিলেন না, সূর্যকুমার যাদব পেরে উঠছিলেন না, হার্দিক পান্ডিয়ার মতো হিটার পেরে উঠছিলেন না, বিরাট কোহলি ব্যর্থ হচ্ছিলেন। তখন বোঝা যাচ্ছিল আসলে বাহ্যিক সৌন্দর্য কোনো সৌন্দর্য নয়, ভিতরে কি হয়েছে সেটিই আসল কথা। তো সেই মাঠটিতে সংগ্রাম করে কিন্তু ভারতীয় দলকে পার হয়ে আসতে হয়েছে। সেই একই উইকেটে দক্ষিণ আফ্রিকা কিন্তু ৩টি ম্যাচ খেলেছে। শুধু ভারত একা খেলেছে তা কিন্তু নয়। তারপর ২টি ম্যাচ পাকিস্তান খেলেছে। তার মানে এখানে যে আনইভেন একটি বন্টন হয়েছে, অহেতুক কোনো দলকে বেশি সুবিধা দেওয়া হয়েছে, এই বিষয়টিও আমার মনে হয় না যে যথাযথ সত্য কিংবা খুব বেশি সত্যতা রয়েছে। হ্যাঁ, হয়তোবা ভারতীয় দলের ওই যেইটা বললাম স্পন্সরশিপ, বিজ্ঞাপন সহ অন্যান্য যেসব বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো মিলিয়ে অবশ্যই কিছুটা সুবিধা তারা আদায় করে নিতে পেরেছে, এটি বলা যেতেই পারে। তো যাই হোক, নিউ ইয়র্কও তাদের জন্য কাটা হয়ে দাঁড়িয়েছিল। সেই নিউ ইয়র্ক থেকে তারা হাঁপ ছেড়ে বেঁচে যখন ফ্লোরিডায় পারে গেছে লাস্ট ম্যাচ খেলার জন্য, সেখানেও কিন্তু বৃষ্টির কারণে আর খেলতে পারেননি। কানাডার সাথে ম্যাচটি পরিত্যক্ত হয়। তো ৩টি ম্যাচ জিতে অর্থাৎ অপরাজিত থেকেই কিন্তু সুপার 8 এ পা রাখে ভারতীয় দল এবং ওয়েস্ট ইন্ডিজের পরিচিত উইকেট, যেখানে অনেকবার কিন্তু ভারতীয় দল খেলেছে এবং এইসব উইকেট যেহেতু স্পিনারদের ক্ষেত্রে বেশি সহায়ক হয়ে ওঠে এবং স্পিনাররা সহায়তা পেয়ে থাকেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোতে, পেসাররা তো অবশ্যই পাবেন। সেই মাঠগুলোতে কিন্তু ভারতীয় দল জ্বলে উঠেছে। অস্ট্রেলিয়ার মতো দল, আফগানিস্তানের মতো দুর্বার হয়ে ওঠা দল এবং বাংলাদেশের মতো দল, যেই দলটিকে মোকাবেলা করতে গিয়ে সবসময়ই রোহিত শর্মারা একটু স্নায়ুচাপে ভোগেন, সবগুলো দলকে একদম উড়িয়ে দিয়েছেন রোহিত শর্মারা। কাউকে কোনো পাত্তাই দেয়নি। দাপটের সঙ্গে সব ম্যাচ জিতে সেমিফাইনালে পা রেখেছে। এই ম্যাচটিকে ঘিরে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। কারণ হচ্ছে প্রথম সেমিফাইনাল একই দিনে অনুষ্ঠিত হয়েছে, স্থানীয় সময় রাতে। আর উপমহাদেশের টাইম যেটা ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই সাবকন্টিনেন্টে কিন্তু প্রচুর ক্রিকেট প্রেমী দর্শক, কোটি কোটি ক্রিকেট প্রেমী দর্শক, বিশেষ করে ভারতেই তো ১০০ কোটি দর্শক রয়েছেন, যারা সবাই কিন্তু ক্রিকেটটাকে একদম মন প্রাণ উজাড় করে তারা কিন্তু ক্রিকেটটাকে উপভোগ করেন। তার মানে এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর টোটাল জনগোষ্ঠী যদি এই সাবকন্টিনেন্টের সঙ্গে তুলনা করা হয়, সারা বিশ্বে কি এত কোটি মানুষ ক্রিকেট দেখেন? দেখেন না। সাবকন্টিনেন্টের যে পরিমাণ মানুষ ক্রিকেটটাকে দেখেন, সেই পরিমাণ ক্রিকেট পুরো বিশ্ব মিলিয়ে কিন্তু আর দেখে না। যার কারণে এই সাবকন্টিনেন্টকে গুরুত্ব দিয়ে সেভাবে কিন্তু ফিকচারগুলো করা হয়েছে, সময়সূচি করা হয়েছে এবং কাকতালীয়ভাবে ভারতীয় দল সবগুলো ম্যাচ এই সাবকন্টিনেন্ট টাইমে রাতে পেয়েছে। অর্থাৎ ভারতীয় টাইম অনুযায়ী ৮টার দিকে, বাংলাদেশের সময় অনুযায়ী ৮:৩০টার দিকে। এটির কারণ হচ্ছে ভারতের এই যে ১০০ কোটি জনসাধারণ রয়েছেন, যদি বেশ কিছু ম্যাচ আমরা দেখেছি সাবকন্টিনেন্টের সময়ে
সকাল 6:30 ভোর 5:30 এরকম সময়ে হয়েছে, সেই সময় যদি হতো সাবকন্টিনেন্টের অধিকাংশ এই যে ভিউয়ার্স যারা, সেই ভিউয়ারশিপ কিন্তু হারিয়ে ফেলতো আইসিসি। যার কারণে ভারতের মতো একটি দল যারা হট ফেভারিট দল, তারা কিন্তু এই সুবিধাটা পেয়েছে। তারা সবগুলো ম্যাচ কিন্তু রাতে খেলার সুযোগ পেয়েছে এবং রাতে খেলার কারণে অনেক ভিউয়ারশিপ নিশ্চিতভাবে পেয়েছে। যার কারণে একই দিনে যেহেতু সেমিফাইনাল, আগের ম্যাচটিতে রিজার্ভ ডে রাখা হয়েছিল প্রথম সেমিফাইনালে, কারণ স্থানীয় সময় সেটি তো রাতে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ সেখানে রাত 8:30 শুরু হয়েছে। যার কারণে রাতে তো আর এক্সট্রা টাইম যদি বৃষ্টির কারণে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি পরিত্যক্ত হয়, সেই ক্ষেত্রে সেই ম্যাচটি কিন্তু সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত এক্সটেন্ড হবে, অর্থাৎ 60 মিনিট। এবং রিজার্ভ ডেতে কিন্তু এখানে বলা হয়েছে আইসিসি যে ফিক্সারের সঙ্গে নিয়মকানুন বলে দিয়েছে টুর্নামেন্টের, সেই টুর্নামেন্টের নিয়মে বলা হয়েছে যে 190 মিনিট পরের দিন রিজার্ভ ডেতে ইউজ হবে, অর্থাৎ 190 মিনিটের বেশি কিন্তু ইউজ হবে না রিজার্ভ ডেতে। যদি পরের দিনও রিজার্ভ ডেতে এই 190 মিনিটের মধ্যে খেলা সম্ভব না হয়, মিনিমাম ওভার্স, সেমিফাইনালের জন্য 10 ওভার। এমনিতে টি-20 ফরম্যাটের নিয়ম হচ্ছে যে রেজাল্ট হওয়ার জন্য অন্ততপক্ষে 5 ওভার করে খেলতে হবে 2 দলকে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট হবে। কিন্তু সেমিফাইনালের জন্য এই নিয়মটি করা হয়েছে, যেহেতু নকআউট স্টেজ, বড় ম্যাচ, বিগ ম্যাচ, ফাইনালের আগের ম্যাচ, সেই কারণে ম্যাচটাকে একটু দৈর্ঘ্য বড় করা হয়েছে। অন্ততপক্ষে 10 ওভার করে খেলতে হবে, এরকম একটি নিয়ম করা হয়েছে। সেই কারণে ওই রিজার্ভ ডে পর্যন্ত যদি ওই ম্যাচটি গড়াতো, সেক্ষেত্রে 10 ওভার মিনিমাম যদি না হতো, তাহলে কিন্তু ওই ম্যাচটিও পরিত্যক্তই হয়ে যেত। সেক্ষেত্রে কি হতো, 2 দলের মধ্যে সুপার 8 পর্বে যাদের অবস্থান উপরে ছিল তারাই কিন্তু ফাইনালে চলে যেত, ম্যাচ না হলেও। সেই ক্ষেত্রে দেখা যেত দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান যেহেতু মুখোমুখি হয়েছিল, দক্ষিণ আফ্রিকা সবগুলো ম্যাচ জিতেছে, আফগানিস্তান তো সব ম্যাচ জিতেনি, কারণ দক্ষিণ আফ্রিকা শীর্ষে ছিল। তারা কিন্তু গ্রুপ 2 টপার, অর্থাৎ গ্রুপ 2 তে শীর্ষে ছিল। ওই ম্যাচটি না হলে, পরিত্যক্ত হলে, দক্ষিণ আফ্রিকা কিন্তু সরাসরি ফাইনালে উঠত। একই অবস্থা কিন্তু ভারতের ক্ষেত্রেও। ভারতকে তো কেউ আগে থেকে নিশ্চিতভাবে জানেনি যে ভারত এখানে টপার হবে, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা রয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে তারা জিতে যাবে এটা তো আগে ভাগে বলা সম্ভব নয়। অস্ট্রেলিয়ার কাছে হারলেই তো তারা আসলে টপার না হয়ে গ্রুপ 1 এর 2য় স্থানে থাকতে পারত, এবং গ্রুপ 1 এর 2য় স্থানে থাকা মানেই তারা পরিত্যক্ত হলে 2য় সেমিফাইনালটি, সেই ক্ষেত্রে কিন্তু ভারত সেমিফাইনাল থেকেই বাদ পড়ে যেত না খেলে। কিন্তু এখন ভারতীয় দল যেহেতু শীর্ষে রয়েছে, সেই কারণে ভারত বিদ্বেষী যারা, ভারতকে যারা পছন্দ করেন না, যারা বিতর্ক করতে পছন্দ করেন, তারা বলছিলেন যে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে। কিভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে? আগে থেকে কি তারা জানতেন? তারা কি অ্যাস্ট্রোলজার? তারা কি আসলে এতটাই প্রেডিকশন করতে পারেন যে ভারত শীর্ষে থাকবে, বৃষ্টি না হলে তারা যাতে যেতে পারে, সেই কারণে রিজার্ভ ডে রাখবো না? সেটি নয়। যে 250 মিনিট প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে হিসাবে যে 250 মিনিট ব্যবহার হতো, অর্থাৎ আগের দিন ম্যাচের দিন 60 মিনিট এবং পরের দিন 190 মিনিট, সেই 250 মিনিট কিন্তু একই দিনে রাখা হয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 2য় সেমিফাইনালের জন্য, মানে এক্সট্রা টাইম। যদি নির্দিষ্ট সময়ে খেলা না হয়, স্থানীয় সময় যেহেতু সকালে খেলা হবে এবং সন্ধ্যা পর্যন্ত সময় রয়েছে, সেই কারণে 4 ঘন্টারও বেশি, 4 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ 250 মিনিট ওই দিনই কিন্তু অতিরিক্ত রাখা হয়েছে। অর্থাৎ রিজার্ভ ডে যদি বলা হয় এবং ম্যাচ ডে যদি বলা হয়, এই সেমিফাইনালের দিনেই রিজার্ভ ডে, ওই দিনেই কিন্তু ম্যাচ ডে। সেই কারণে ভারত কিন্তু বাড়তি কোনো সুবিধা পায়নি। ধন্যবাদ সবাইকে।